অফিসারটি প্রায় মিলিটারি বেসে ঢুকে পড়তেই যাচ্ছিল, কিন্তু সেন্ট্রি তাকে সতর্ক করে গুলি চালায়। নতুন অফিসারটি ঠিক পাসওয়ার্ড বলতে পারেনি, তাই সেন্ট্রিরা সঙ্গে সঙ্গে অস্ত্র তুলে তার দিকে নিশানা করে। অফিসারটি খুব রেগে গিয়েছিল। সেন্ট্রির সতর্কবার্তা উপেক্ষা করে সে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেন্ট্রি এক মুহূর্তেও দেরি না করে তার পায়ে গুলি চালায়। রাগে অফিসার সেন্ট্রিকে গালাগালি করতে থাকে। ঠিক তখনই গুলির শব্দ শুনে সেন্ট্রির সিনিয়র দৌড়ে সেখানে পৌঁছান। নতুন অফিসারকে চিনতে পেরে তিনি সেন্ট্রিকে বকাঝকা শুরু করেন। সেন্ট্রি জানায় যে ইউনিট অ্যালার্টে আছে, যে কেউ সঠিক পাসওয়ার্ড বলতে না পারলে তাকে ক্যাম্পে ঢুকতে দেওয়া যাবে না। হঠাৎ নতুন অফিসার সেন্ট্রির কাজ দেখে খুব খুশি হয়ে যায়। এই ইন্সপেকশনের উদ্দেশ্যই ছিল ইউনিটের সতর্কতা পরীক্ষা করা। সে সেন্ট্রির সতর্কতার জন্য প্রশংসা করে এবং সব সৈনিককে তার কাছ থেকে শেখার কথা বলে। সন্দেহজনক কাউকে ক্যাম্পে ঢুকতে না দেওয়ার নির্দেশ দেয়। সেদিন সৈনিকরা ট্রেনিং করছিল। হঠাৎ তারা গুলির শব্দ শুনে বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে। ঠিক তখনই তারা দেখে একটি উপত্যকা দিয়ে একদল সশস্ত্র লোক অস্ত্র নিয়ে যাচ্ছে। পথে তারা এক রাগী লোককে মেরে ফেলেছিল, তাই গুলির শব্দ শোনা গিয়েছিল। খুব শিগগিরই দুই সৈনিক ছদ্মবেশী সন্ত্রাসীদের দেখতে পায়। পরিচয় না জেনে তারা কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা সেখানে কি করছে। সন্ত্রাসীদের নেতা মিথ্যে বলে জানায় যে তারা একটি তেল কোম্পানির টিম, যারা উপত্যকায় পথ হারিয়ে ফেলেছে। সৈনিকরা যখন জিজ্ঞেস করে তারা কি গুলির শব্দ শুনেছে, তখন সন্ত্রাসীরা নিজেদের পরিচয় ফাঁস হবার ভয়ে মিথ্যে বলেন না, তারা কিছু শোনেনি। এতে সৈনিকদের সন্দেহ আরও বেড়ে যায়। এরপর তারা সন্ত্রাসীদের গায়ে রক্তের দাগ দেখতে পায়। সন্দেহ প্রকাশ না করে তারা বিদায় নেওয়ার ভান করে। ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাদের টিমের সদস্যদের পরিস্থিতি জানায়। সবাই বুঝে যায় এরা সাধারণ শ্রমিক নয়। তারা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু উপত্যকার অবস্থানের কারণে তা সম্ভব হচ্ছিল না। তাই সৈনিকরা সিদ্ধান্ত নেয় সন্ত্রাসীদের আটকাবে, যাতে তাদের টিমের কিছু সদস্য হেডকোয়ার্টারে ফিরে গিয়ে ব্যাকআপ ডাকতে পারে। শিগগিরই টিমের সদস্যরা ক্যাপ্টেনকে সব জানায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে অ্যাকশনের নির্দেশ দেন। আর দেরি করার সুযোগ ছিল না। ঠিক তখনই সন্ত্রাসীরা যখন তাদের ট্রাকে উঠতে যাচ্ছিল, ট্রাকটি হঠাৎ নষ্ট হয়ে যায় এবং স্টার্ট নিচ্ছিল না। সৈনিকরা সুযোগ দেখে ট্রাক ঠিক করতে সাহায্যের প্রস্তাব দেয়। সন্ত্রাসী লিডার ভয় পাচ্ছিল সৈনিক ট্রাক পরীক্ষা করবে, তাই সে সৈনিকটিকে ধরে ফেলে এবং অন্যদের পানি আনতে বলে। ধস্তাধস্তির সময় সন্ত্রাসীর হ্যান্ডগান ভুল করে মাটিতে পড়ে যায়। সন্ত্রাসী যখন সেটি তুলতে এগিয়ে যায়, ঠিক তখনই সৈনিক সঙ্গে সঙ্গে নিজের বন্দুক তুলে তার দিকে নিশানা করে। একজন মেয়ে 3 দিন আর 3 রাত ধরে মাঝ সমুদ্রে ফেসে আছে। যেই সে নিরাশার শেষ সীমায় পৌঁছায়, তার সামনে হঠাৎ একটি দ্বীপ চলে আসে। খুশিতে আত্মহারা হয়ে সে সাহায্যের আশায় চড় চড় করে বৈঠা চালাতে শুরু করে। যদিও তার ধারণা ছিল না যে এখানে আরও এক বড় বিপদ শুরু হতে যাচ্ছে। ঠিক সেই সময় সে যে নৌকাটি ব্যবহার করছিল, সেটি হঠাৎ দুলতে শুরু করে। কি হচ্ছে তা দেখার চেষ্টা করতেই সে বুঝতে পারে এক বিশাল হাঙর তার নৌকায় হামলা করছে। হাঙরের ধাক্কায় নৌকার তলা ফেটে যায় এবং নৌকাটি ধীরে ধীরে জলে ডুবতে থাকে। আতঙ্কিত মেয়েটি নিজের বৈঠা শক্ত করে ধরে পুরো শক্তি দিয়ে দ্বীপের দিকে এগোতে লাগে। তার চেষ্টা সত্ত্বেও নৌকায় দ্রুত জল ভরে যায় এবং সে প্রায় সমুদ্রে ছিটকে পড়ে। আরও খারাপ ব্যাপার হলো, সেই রক্তপিপাসু হাঙরটি তার পিছু ছাড়ছে না। সৌভাগ্যবশত বেঁচে থাকার তীব্র ইচ্ছা তাকে হার মানতে দেয় না। সে অবশেষে দ্বীপের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে চমকে যায়, কারণ এক বিশাল পাথর ছাড়া সেখানে আর কিছুই নেই। অন্যদিকে বেশ কিছু হাঙর আগে থেকেই তার চারপাশে ঘুরছে। উত্তেজনার এক মুহূর্তে সে বৈঠা ফেলে দিয়ে জলে ঝাঁপ দেয়। নিজের নৌকা দিয়ে হাঙরগুলোকে কিছুক্ষণ আটকে রাখার পর সে তার পুরো শক্তি দিয়ে একটি রাফটের দিকে সাঁতরে যায়। শেষ মুহূর্তে সে তার উপর চড়তে সফল হয় এবং হাঙরদের হাত থেকে বেঁচে যায়। নিজেকে শান্ত করার পর সে রাফটের ওপর রাখা সাপ্লাই বক্স পরীক্ষা করে। ভেতরে সে কিছু খাবার আর পানীয় জল পায়। আশ্চর্যজনকভাবে সেখানে একটি ওয়াকি টকিও ছিল। সে তখনও সেটি ব্যবহার করে সাহায্যের জন্য কল করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সাড়া পাওয়া যায় না। এতে সে গভীর বিষাদ অনুভব করতে লাগে। অসহায় বোধ করে সে নিজেকে সামলানোর জন্য এক ঢোক জল খায় এবং সাপ্লাই বক্সের বাকি জিনিস দেখতে থাকে। ভাগ্যক্রমে সে একটি ফ্লেয়ার গান পেয়ে যায়। সে তখনই আকাশে গুলি ছোড়ে, কিন্তু কয়েক মুহূর্ত পরই তার অনুশোচনা হয়। তখন দিনের আলো ছিল, তাই কারো ফ্লেয়ার দেখার সম্ভাবনা খুব কম। সে যখন পরের বার গুলি ছড়ার কথা ভাবছিল, তখনই হঠাৎ নিজের পেছনে একটি অবয়ব দেখতে পায়। আসলে এটি তার এক বান্ধবী ছিল, যার সাথে সে অনেক আগেই যোগাযোগ হারিয়ে ফেলেছে। আবেগপ্রবণ হয়ে মেয়েটি দ্রুত একটি দড়ি ছড়ে দেয়, এই আশায় যে সে তার বান্ধবীকে রাফটের উপর টেনে নেবে। তবে তাদের করা শব্দে হাঙরদের নজর সেদিকে পড়ে এবং হাঙরগুলো তখনই তাদের দিকে ঘুরে যায়। দুই মেয়েই ভয় পেয়ে যায়, কিন্তু শুকরিয়া যে তারা সেই হামলা থেকে বেঁচে যায়। এখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। সমুদ্রে এখন একজন নয়, বরং দুজন মানুষ ফেঁসে আছে। তারা যখন নিজেদের পরবর্তী পদক্ষেপের কথা ভাবছিল, তখনই ওয়াকিটকি হঠাৎ চালু হয়ে যায় এবং এক ছেলের কণ্ঠস্বর শোনা যায়। সে জানায় যে সে তাদের জরুরি কল শুনেছে এবং তাদের বাঁচাতে সেই জায়গার দিকে আসছে। মেয়েরা তখন স্বস্তি বোধ করে এবং আশার আলো দেখতে পায়। অপ্রত্যাশিতভাবে হাঙরদের কথা জানার পর সেই ছেলেরা মেয়েদের তখনই বাঁচানোর বদলে আগে হাঙরদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। বিপদের কথা আঁচ করতে পেরে মেয়েরা তাদের সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি বিশাল গ্রেট হোয়াইট শার্ক হঠাৎ তাদের নৌকায় ধাক্কা মারে। ছেলেদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে সরাসরি সমুদ্রে পড়ে যায়। তার সঙ্গী তাকে সাহায্য করার জন্য হাত বাড়ায়, কিন্তু একটি হাঙর জল থেকে লাফিয়ে উঠে তার বাহু কামড়ে ছিঁড়ে
কেড়ে নেয়। এতে সেও ভারসাম্য হারিয়ে মহাসাগরে পড়ে যায়। সবশেষে হাঙরগুলো দুই ছেলেকেই দ্রুত খেয়ে ফেলে এবং মেয়েদের বেঁচে ফেরার একমাত্র সুযোগটি হাতছাড়া হয়ে গেল। টেবিল গুছাতে গিয়ে অসাবধানতাবশত কয়েকটি সুইস ক্যান্ডি খুঁজে পেল। বাইরে থেকে দেখতে এগুলো একদম সাধারণ ক্যান্ডির মতোই ছিল। তিনি একটি খুলে মুখে দিলেন, কিন্তু স্বাদ নিতেই বুঝলেন কিছু একটা অস্বাভাবিক। ক্যান্ডিটা হাতে নরম লাগলেও খেতে বেশ শক্ত ছিল। সাধারণত তিনি যে সুইস ক্যান্ডি কিনে খান এটি তার মতো মোটেও নয়। তবুও তিনি বিষয়টি গুরুত্ব দিলেন না এবং বাকি দুটো ক্যান্ডিও নিয়ে নিলেন। কিন্তু কেউ ভাবতেও পারেনি 1 ঘন্টা পর ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। করার কথা ছিল 3 বান্ধবীর। দুজন বান্ধবী অপেক্ষা করতে করতে ক্রমে উদ্বিগ্ন হয়ে উঠল। ওয়াং পিং পুরো 1 ঘন্টা দেরি করেছে, ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, মানুষটিও কোথাও নেই। অথচ ওয়াং পিং সবসময় সময়নিষ্ঠ। আজকের এই আচরণ একেবারেই অস্বাভাবিক। দুজনেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তার বাড়িতে ছুটে গেল। অনেকক্ষণ দরজায় নক করার পরও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, কিন্তু ফোনে কল করলে রিংটোন স্পষ্ট ভেতর থেকেই শোনা যাচ্ছিল। পরিস্থিতি দেখে সাবেক নারী গোয়েন্দা হু ওয়েনজিং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন। তিনি লি শিয়াওয়াকে বাইরে দেয়ালে পা রাখতে বললেন এবং নিজে 2য় তলার বারান্দা টপকে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকতেই নিচতলা থেকে শব্দ পেলেন। দেখলেন ওয়াং পিং আলমারির পাশে গুটিসুটি মেরে বসে আছে। তার চেতনা প্রায় হারিয়ে গেছে। আচরণও অত্যন্ত অস্বাভাবিক। হু ওয়েনজিংকে দেখামাত্র সে হঠাৎ একটি ফল কাটার ছুরি তুলে নিল। ওয়েনজিং শান্ত কণ্ঠে তাকে বোঝাতে থাকলেন এবং সুযোগ বুঝে দ্রুত ছুরিটি কেড়ে নিয়ে তাকে নিয়ন্ত্রণে আনলেন। অনেকবার শান্ত করার পর ওয়াং পিং কষ্টে বুঝতে পারল সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে কাছের বান্ধবী। পরিস্থিতি দেখে হু ওয়েনজিং সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে ফোন করলেন। আর অধচেতন অবস্থায় ওয়াং পিং শুধু বলল, আলোর মধ্যে কেউ মনোযোগ সরিয়ে দিচ্ছে। এই লক্ষণগুলো দেখে মনে হচ্ছিল ঠিক যেন মাদক গ্রহণের পরের প্রতিক্রিয়া। খুব দ্রুত অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরিবারের কাউকে পরিচয়পত্র আনতে বাড়ি যেতে বললেন। লি শিয়াওয়া একা বাড়িতে ফিরে পরিচয়পত্র খুঁজতে গিয়ে টেবিলে পড়ে থাকা বাকি সুইস ক্যান্ডিগুলো চুপিসারে নিয়ে নিল। হু ওয়েনজিং অ্যাম্বুলেন্সের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর সে ঘুরে দাঁড়িয়ে ক্যান্ডিগুলো ডাস্টবিনে ফেলে দিল। তার এই আচরণ স্পষ্টই বোঝাচ্ছিল সে কিছু লুকোচ্ছে। 10 মিনিট পর আশ্চর্যজনকভাবে ওয়াং পিং এর জ্ঞান ফিরে এলো। সে যেন মুহূর্তেই পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। ডাক্তার জিজ্ঞেস করতেই সে মনে করতে পারল সেদিন সে শুধু কয়েকটি ক্যান্ডিই খেয়েছিল, যেগুলো সে তার ভাইয়ের পড়ার টেবিল থেকে নিয়েছিল। বহু বছরের তদন্ত অভিজ্ঞতা সম্পন্না হু ওয়েনজিং সঙ্গে সঙ্গে বুঝলেন এই ক্যান্ডিগুলো মোটেও সাধারণ নয়। তিনি দ্রুত সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে কোচিং সেন্টারের সামনে ওয়াং পিং এর ছোট ভাই ওয়াং আনকে আটক করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে 20 বছর বয়সী ওয়াং আন অবশেষে সত্যি কথা স্বীকার করে। সে জানায় সে স্নাতকোত্তর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং এটি ছিল তার 3য় চেষ্টা। সম্প্রতি সে লক্ষ্য করে ক্লাসের এক দুর্বল ছাত্র হঠাৎ করে অসাধারণ ফল করতে শুরু করেছে। কারণ জানতে চাইলে প্রথমে ছেলেটি বলতে চায়নি। শেষ পর্যন্ত সে গোপনে 3টি সুইস ক্যান্ডি দেয় এবং বলে এগুলো খেলেই পড়াশোনায় মনোযোগ ও দক্ষতা বাড়বে। প্রতি ক্যান্ডির দাম ছিল 100 টাকা। যে কোনো মূল্যে পরীক্ষায় পাশ করতে চাওয়া ওয়াং আন এক মুহূর্ত না ভেবেই সেগুলো কিনে নেয়। সে দাবি করে এগুলো যে মাদক ছিল তা সে জানত না এবং মাত্র 2 বার খেয়েছিল। কিন্তু 20 বছরের একজন প্রাপ্তবয়স্ক একজন বৃদ্ধ ঘুম থেকে উঠে হঠাৎই দেখতে পেল তার $3 মিলিয়ন জাহাজটিতে গড়গড় করে সমুদ্রের পানি ঢুকছে। সে পুরোপুরি হতবাক হয়ে গেল। দ্রুত কেবিন থেকে বেরিয়ে পরিস্থিতি দেখতে গেল, কিন্তু মাথা বের করতেই সে একেবারে স্তব্ধ হয়ে গেল। আগে যেখানে ছিল বিশাল ফাঁকা সমুদ্র, সেখানে কোথা থেকে যেন একটি কালো বড় কন্টেনার ভেসে এসে তার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে আটকে গেছে। জাহাজটি ঢেউয়ের সাথে দুলতে দুলতে কাত হয়ে যাচ্ছে বুঝতে পেরে বৃদ্ধ দ্রুত পাল নামিয়ে দিল যাতে গতি কমে যায় এবং আরো পানি ভেতরে ঢুকতে না পারে। এরপর সে একটি লম্বা স্টিলের পাইপ বের করে কন্টেনার আর জাহাজের ফাঁকের মধ্যে ঢুকিয়ে জোরে জোরে চাপ দিতে লাগলো। সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো কন্টেনারটাকে সরাতে, কিন্তু 2 ঘন্টা চেষ্টা করেও কিছুই হলো না, বরং স্টিলের পাইপটাই বেঁকে গেল। তবুও কন্টেনারটি একদম নড়ল না। এই উপায়ে কাজ না হওয়ায় বৃদ্ধ অন্য কোনো উপায় ভাবতে লাগলো। বন্ধুরা, বৃদ্ধ যখন উত্তাল সমুদ্রে টিকে থাকার লড়াই করছেন, আপনি তখনই সে লক্ষ্য করলো কন্টেনারের এক কোণে একটি ছোট্ট ছিদ্র রয়েছে। তখন সে দ্রুত কেবিনে ফিরে গিয়ে আলমারি থেকে একটি ভারী সমুদ্রের নোঙর বের করলো। সব প্রস্তুতি শেষে সে খুব সাবধানে কন্টেনারের উপর লাথিয়ে উঠল। সে একটি মোটা দড়ির এক প্রান্ত কন্টেনারের ছিদ্র দিয়ে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিল, অন্য প্রান্তটা শক্তভাবে সমুদ্রের নোঙরের লোহার হুকে বেঁধে ফেলল। সবকিছু ঠিকভাবে বেঁধে নেওয়ার পর বৃদ্ধ নোঙরটা বুকে জড়িয়ে সমুদ্রের গভীরে ঝাঁপ দিল। স্রোত আর পানির চাপের টানে কন্টেনার
কন্টেনারটা একটু একটু করে নড়তে শুরু করলো। এটা দেখে বৃদ্ধ দ্রুত বিপরীত দিকে জাহাজের হাল ঘোরাতে লাগলো। অবশেষে অনেক কষ্টে কোনো দুর্ঘটনা ছাড়াই সে কন্টেনারটাকে জাহাজ থেকে আলাদা করতে পারলো। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। জাহাজের গায়ে বড় ছিদ্র হয়ে যাওয়ায় সমুদ্রের পানি এখনো ভেতরে ঢুকতেই থাকলো। দেখতে দেখতে পানির স্তর তার উরু পর্যন্ত উঠে গেল। বৃদ্ধ দ্রুত পানি বের করার জন্য পাম্প চালু করার চেষ্টা করলো, কিন্তু মোটরটা শুধু হালকা কেঁপে উঠল, তারপর একেবারে বন্ধ হয়ে গেল। এখন আর কোনো উপায় না পেয়ে সে ঝুঁকি নিয়েই পাল তুলে দিল এবং বাতাসের দিকে জাহাজ ঘুরিয়ে দিল। কন্টেনারের যে পাশে ছিদ্র ছিল সেটা পুরোপুরি পানির ওপরে উঠে এলো। সমুদ্রের পানি ধীরে ধীরে জাহাজের ভেতরে ঢুকতে থাকলেও কন্টেনারটা ধীরে ধীরে দূরে ভেসে গেল। এতে করে বৃদ্ধ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অল্প একটু বিশ্রাম নেওয়ার পর সে সব ইলেকট্রনিক জিনিস খুলে ডেকে এনে শুকাতে দিল। এরপর সে একটি 502 আঠার বোতল খুলে আঠার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নিল। তারপর জাহাজের ফাটলের চারপাশে সেটা লাগিয়ে দিল। পরে নাইলনের সুতা দিয়ে পুরো ছিদ্রটা শক্ত করে বন্ধ করে দিল এবং চাপ দিয়ে ঠিকভাবে বসিয়ে দিল, যাতে আর পানি ঢুকতে না পারে। সব ঠিক আছে নিশ্চিত হয়ে সে একটি টেবিলের পা নিয়ে একদিকটা ছুরি দিয়ে পাতলা করলো। তারপর সেটা দিয়ে পানি পাম্পে ঢুকিয়ে সমুদ্রের পানি বের করতে লাগলো। সারাদিন এই কাজ করতে করতে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু বাঁচার জন্য সে এক মুহূর্তের জন্যও থামেনি। এরপর সে ডেকের নিচে থাকা ব্যাটারি খুলে শুকানো রেডিওর সাথে যুক্ত করলো। সাহায্যের জন্য সংকেত পাঠানোর চেষ্টা করলো, কিন্তু যতই সে নব ঘোরাক না কেন রেডিও থেকে শুধু টুকটাক শব্দ বের হচ্ছিল। কোনোভাবেই সাহায্যের সংকেত পাঠানো যাচ্ছিল না। নিরুপায় হয়ে সে ভাবলো আগে একটু শক্তি বাড়ানোর জন্য কিছু খেয়ে নেয়। কিন্তু সে যখন কাটিং বোর্ড আর ছুরি বের করে রান্না করতে যাবে, তখনই মাথার ওপরে ডেক থেকে টুপটাপ করে পানি পড়তে শুরু করলো। বৃদ্ধের মুখের রং পাল্টে গেল। সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে পরিস্থিতি দেখতে গেল। দেখলো কিছুক্ষণ আগেও যে সমুদ্র শান্ত ছিল, এখন আকাশে ঘন কালো মেঘ জমেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে খুব শিগগিরই ঝড় আসতে চলেছে। সমুদ্রে ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে! একটি বিশাল ঢেউই 20 টনের একটি ইয়টকে উল্টে দিতে পারে। কেবিনে থাকা বৃদ্ধ কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে জাহাজের খুঁটির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন সে আধো ঘুম থেকে জেগে উঠল, দেখল ডেকে বড় একটি গর্ত হয়ে গেছে আর সমুদ্রের পানি ঢুকে জাহাজের ভেতরে উরু পর্যন্ত উঠে গেছে। বৃদ্ধ আর দেরি না করে প্রবল ঝড়ের মধ্যেই কষ্ট করে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। বৃদ্ধ দ্রুত একটি লাইফ র্যাফট বের করলো, বাঁচার প্রস্তুতি নিতে লাগলো। সে দড়ি দিয়ে শক্ত করে র্যাফটটা জাহাজের রেলিং এর সাথে বেঁধে দিল। তারপর অনেক কষ্ট করে র্যাফটটা সমুদ্রে ছুড়ে দিল। র্যাফটটা কিছুটা দূরে ভেসে যেতেই সে দড়িটা জোরে টান দিল। সঙ্গে সঙ্গে র্যাফটটি স্বয়ংক্রিয়ভাবে ফুলে উঠতে শুরু করলো। পুরোপুরি ফুলে যাওয়ার পর সে সর্বশক্তি দিয়ে সেটাকে নিজের কাছে টেনে নিল। তারপর এক লাফে র্যাফটের উপর উঠে পড়ল। ছাউনিটা খুলে দিয়ে ক্লান্তিতে সে সেখানেই অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ল। যখন তার আবার জ্ঞান ফিরল, তখন সমুদ্র পুরো শান্ত হয়ে গেছে, কিন্তু যে জাহাজটা তাকে টেনে আনছিল সেটা তখন প্রায় অর্ধেক ডুবে গেছে। বৃদ্ধ দ্রুত দড়ি টেনে র্যাফটকে জাহাজের কাছে নিয়ে গেল। জাহাজ পুরোপুরি ডুবে যাওয়ার আগেই সে দ্রুত বাকি থাকা ক্যানের খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র র্যাফটে তুলে নিল। তারপর সে অসহায়ভাবে তাকিয়ে দেখল তার প্রিয় জাহাজটা ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে গেল। তবুও বৃদ্ধ বাঁচার আশা ছাড়েনি। নিজের অবস্থান জানার জন্য সে দ্রুত জিপিএস চালু করলো। পাশাপাশি একটি ভালো অবস্থায় থাকা সেক্স স্ট্যান্ড বের করলো। বইয়ের নির্দেশিকা দেখে দেখে সে যন্ত্রটা ব্যবহার করতে শিখল এবং ব্যবহার করলো। সব শেষে হিসাব করে মানচিত্রে নিজের আনুমানিক অবস্থান চিহ্নিত করলো। এখন তার সামনে দিক নির্ধারণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সময় তার উত্তর পূর্ব দিকে প্রায় 47 কিলোমিটার দূরে একটি আন্তর্জাতিক নৌপথ ছিল। সেখানে পৌঁছতে পারলেই কোনো জাহাজের নজরে পড়ার সম্ভাবনা ছিল। এভাবে টানা 5 দিন 5 রাত ভেসে থাকার পর সে ধীরে ধীরে সেই নৌপথের কাছে পৌঁছতে লাগলো। কিন্তু দীর্ঘ সময় রোদে থাকার কারণে তার শরীর মারাত্মকভাবে পানি শূন্য হয়ে পড়ল। জাহাজ থেকে আনা খাবারও তখন পুরো শেষ হয়ে গেল। এভাবে চলতে থাকলে সেই ছোট্ট লাইফ র্যাফটেই মারা যাবে। কিন্তু চারদিক শুধু বিশাল সমুদ্র, কোথাও এক ফোঁটা মিঠা পানিরও চিহ্ন নেই। হতাশায় সে নিজের চুল টানতে টানতে নিঃশব্দে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই হতাশার মাঝেই সে হঠাৎ কিছু খেয়াল করলো। সে দ্রুত ছাউনিটা সরিয়ে আকাশের দিকে তাকালো। সে দেখলো সূর্যের তাপে প্লাস্টিকের ওপর ছোট ছোট পানির ফোঁটা জমে গেছে। এটা দেখেই তার মনে বাঁচার নতুন আশা জেগে উঠল। সে সাথে সাথে একটি বালতি আর ছোট ছুরি বের করলো এবং একটি সহজ পানি পরিশোধন পদ্ধতি তৈরি করতে শুরু করলো। প্রথমে সে বালতির একপাশে একটি ছোট ছিদ্র করলো, তারপর এক পাশ কেটে ফেললো। ভেতরে সামান্য সমুদ্রের পানি ঢেলে তার উপর একটি প্লাস্টিকের শীট লাগালো আর ভেতরে একটি লোহার ক্যান রাখলো। কিছুক্ষণ রোদে থাকার পর বালতির ভেতরের পানি বাষ্প হয়ে প্লাস্টিকে জমে ফোঁটা ফোঁটা হয়ে পড়তে লাগলো। সে প্লাস্টিকের ওপর একটি ভারী জিনিস রেখে দিল, যাতে পানির ফোঁটাগুলো গড়িয়ে ক্যানের ভেতরে পড়ে। এভাবে টানা 7 দিন সমুদ্রে ভেসে থাকার পর সে অবশেষে প্রথমবারের মতো মিঠা পানি পান করতে পারল। কিন্তু রাত নামতেই হঠাৎ জাহাজের সাইরেনের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাথা তুলে দেখে সামনে একটি বিশাল মালবাহী জাহাজ ধীরে ধীরে চলে যাচ্ছে। সে দ্রুত সিগন্যাল ফ্লেয়ার বের করে আকাশের দিকে একের পর এক ছুটতে লাগলো। মুহূর্তের মধ্যে আকাশ লাল আলোয় ভরে গেল। কিন্তু সব ফ্লেয়ার শেষ হয়ে যাওয়ার পরও জাহাজটি থামার কোনো লক্ষণ দেখালো না। জাহাজের আলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। এটা দেখে বৃদ্ধ সম্পূর্ণ হতাশ হয়ে গেল। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। লাইফ র্যাফটেই মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিল।
কিন্তু মৃত্যুর ভয় তাকে আবার ভাবতে বাধ্য করলো আরেকটু চেষ্টা করলে হয়তো বেঁচে থাকার সুযোগ এখনো আছে। সে র্যাফটের চারপাশে তাকিয়ে দেখলো এমন কিছু খুঁজে পাওয়া যায় কিনা যা দিয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণ করা যায়। হঠাৎ তার মনে পড়লো একটি নির্দেশিকা বই রয়েছে। সেই বইয়ের পাতাগুলো ছিঁড়ে গুটিয়ে একটি বাক্সে ভরলো, আগুন ধরিয়ে দিল। শেষ ম্যাচটি জ্বালিয়ে সে আগুনটা জ্বালিয়ে তুলল। কিন্তু যতই আগুন জ্বালানো হোক না কেন, জাহাজটি তবুও থামলো না, বরং হঠাৎ এক ঝাপটা বাতাস এসে আগুনটাকে বাক্স থেকে উড়িয়ে বাইরে উড়িয়ে গেল। তার চোখের সামনে তার বাঁচার শেষ ভরসা, লাইফ র্যাফট আগুনে পুড়তে শুরু করলো। এক মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল। বৃদ্ধ হঠাৎ দিশেহারা হয়ে গেল, দ্রুত ছাউনিটা খুলে আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু ঠিকভাবে ধরে রাখতে না পেরে সে পিছলে গিয়ে সোজা পানির মধ্যে পড়ে গেল। ঠান্ডা সমুদ্রের পানি আর গভীর হতাশা তাকে মুহূর্তের মধ্যে ঘিরে ফেলল। তার বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকু যেন নিভে গেল। সে নিঃশব্দে তাকিয়ে রইল। তার চোখের সামনে লাইফ র্যাফটটা পুরোপুরি পুড়ে শেষ হয়ে গেল। অবশেষে সে আর লড়াই না করে নিজেকে ছেড়ে দিল সমুদ্রের গভীরে ডুবে যাবার জন্য। ধীরে ধীরে সে অন্ধকার সমুদ্রের তলদেশে ডুবে যেতে লাগল। কিন্তু ঠিক যখন সে জ্ঞান হারাতে যাচ্ছিল, তখনই হঠাৎ তার চোখে একটুখানি আলো ধরা পড়ল। সে বিস্ময়ে চোখ বড় করে তাকালো, দেখলো কাছেই একটি রক্ষাকারী নৌকা সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তার ভেতরে আবার বাঁচার আশা জেগে উঠল। সে তার সব শক্তি জড়ো করে প্রাণপণে উপরের দিকে সাঁতার কাটতে লাগলো। অবশেষে সার্চ লাইটের আলো এসে রক্ষাকারীর হাত ধরতে পারল। এভাবেই শেষ মুহূর্তে সে বেঁচে গেল। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের অজানা মুভির গল্প পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকিস, আমি গেলাম রে। সঞ্জিদা, এটা তোর লগেই রাখিস। অনেক কষ্ট করে টাকা জমায় তোর জন্য কিনছিলাম। কিরে মা, হয় নাই? আয়। সঞ্জিদা, আবার কোথা 30টা দিন তো চিল্লা শুনে দিন শুরু করা লাগে। সারাদিন তো বকবক করেছেই, রাই তো এসে স্বপ্ন দেখে চিল্লা উঠোস। আচ্ছা, তোর ভিতরে কি আসলে কোনো প্রেম আছিল? আর যদি থাকেও থাকে, তাহলে হয়েছিল কেমনি? প্রেম কি? তখন তো প্রেমই বুঝতাম না, কিন্তু ওরে দেখলে আমার ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। ওরা ছাড়া ভালো লাগতো না, ভালো তো ছিল আমার হৃদয়ের রাজকন্যা। সঞ্জিদা আমার মাফ করে দে, প্লিজ মাফ করে দে। হ্যাঁ না বাচ্চা, তোর কতদিন না করেছি মার্বেল খেলতে, না তাও তুই মার্বেল খেলোস। আজকে তোর খবর আসছে। সঞ্জিদা মাফ করে দে, এবারের মতন মাফ করে দে। তুই যা বলবি তাই করবো। আমি যা কম তুই তাই শুনবি? হ, তাও মারিস না। তাহলে কান ধরে উঠবস কর। এইখানে ওইখানে জলদি কর, নাহলে আবার মারমু। দাঁড়া দাঁড়া করতেছি। তোর দোকানে তো খাওয়ানোর মতন কিছুই নাই। কি আর দোকান দিস? আবার দেখি ঈদ কার্ড উড়াইছস। একটা আমারে দিলেও তো পারোস। সর সর, বের করিস না, কাস্টমার আইবো। আমি কি তোর কাস্টমার মনে হয় না? আচ্ছা এটাই খাই, ভালো তো তোর দোকানে কিছু নাই। ওই, এটার দাম 5 টাকা, জলদি টাকা বের কর। আমি তো টাকা আনতে ভুলে গেছি। আচ্ছা রাখ, পরে খাবো না। আচ্ছা তুই নে, পরে টাকা দিয়া দিস। সত্যি এত কইরা যখন কইতাছস, তাহলে নেই। 50, এবার দে অর্ধেক আমারে। সাইমের বাচ্চা, তুই আমার জ্বালাই ফিলিস না। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ফিলিস না, এবার দেখি কেমনে তুই বাইরে যাস। থাম, কান ধরতে হইব না। কিরে, অসুস্থ নাকি তুই? জ্বর হয়েছে তোর? দেখি দেখি। কিছু ইয়ে নাই আমার। তাহলে মুখটা এমন পেঁচার মতন করে রাখছিস কেন? আবার অন্য জায়গায় চাকরি হয়েছে, আমরা আর এদিকে থাকি না। তোরে জ্বালাই দেখা তুই আমার সাথে মজা করতেছিস, তাই না? সত্যি কইতাছি, আমি কালকে আমরা চলে যাবো। ভাই, আমার লকেটটা খুঁজে পাইতেছি না, কোথায় যেন পড়ছে। সবাইকে বলবেন একটু খুঁজে দিতে প্লিজ। কোথায় না কোথায় পড়ছে, ওটা কি আর খুঁজে পাওয়া যাবে? নতুন একটা কিনে নিও প্লিজ ভাইয়া, এটা আমার লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট। এই সাঞ্জুর একটা লকেট হারা গেছে, সবাই একটু খুঁজে দে তো। এটা তোর লগেই রাখিস। অনেক কষ্ট করে টাকা জমায় তোর জন্য কিনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল। সঞ্জিদা, তুমি আমার এই নাম জানলে কিভাবে? সঞ্জিদা, আমি সাহেব। আমরা রূপগঞ্জে একসাথে থাকতাম। তোমার মনে আছে যখন আমি মার্বেল খেলতাম, তুমি আমাকে লাঠি দিয়ে মারতাম, কান ধরে উঠবস করাইতা। আর তোমার মনে আছে যখন আমি দোকান দিছিলাম, তখন তোমার কাছ থেকে আমি খই খেয়ে ফেলছিলাম। তার জন্য তুমি আমার লুঙ্গি ফালাই দিছো গোসল করার সময়। তুমি চলে যাওয়ার পর আমি তোমার জন্য কত অপেক্ষা করছি, কত খুঁজছি, কিন্তু পাইলাম না। আমি তো ভাবছি তোমাকে পামুই না, কিন্তু আমাদের যে এইভাবে দেখা হবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি তোমাকে অনেক মিস করছি। আমি তো ধরে নিছিলাম তোমাকে আমি হারাই ফেলছি। কিন্তু আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি তো কখনো হাল ছাড়ি নাই, সবসময় তোমাকেই ভালোবেসে গেছি। আমারে ভালোবাসতে ঠিকই, কিন্তু আবার অন্য মাইকে প্রপোজ করে বেড়াইতি না? না মানে চুপ,
এখনই তো শাস্তি হইব। কান ধরে উঠবস করবি 100 বার। 100 বার? করবি নাকি নাচবি মু? আচ্ছা করতেছি।